আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকটাই ভালো রেখেছে। তবে কি পরিস্থিতিতে আছি সেটা তো দেখতেই পাচ্ছেন। চারিদিকে একদম পানি থই থই, আর বাসা থেকে কোনো রকম বেরোনোর উপায় নাই। এই অবস্থায় যদি আরও বৃষ্টি হয় তাহলে যে কি হবে সেটা তো বুঝতে পারছি না। আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সে কারণে গতকালে ভিডিওটা এডিট করা সত্ত্বেও দিতে পারিনি। আসলে সম্পূর্ণটা তৈরি হয়ে গেছিল, কিন্তু ভিডিওটা যে দিব, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের এদিকে কারেন্ট নাই। তো এইদিকে প্রায় সারাটা দিনই কারেন্ট নাই, আর চারপাশটা তো একদম পুরো বাড়ি ঘর সব বন্যার পানিতে ডুবে আছে। তো কারেন্টের এত সমস্যার কারণে ওয়াইফাই নাই, কারেন্ট নাই, আর যে ডাটা ভরে হচ্ছে ভিডিও ছাড়বো সেইটাও উপায় নাই। মানে দোকানেও যেতে পারছি না, আর আমাদের এখানে বেশিরভাগই সবার বাড়িতেই ওয়াইফাই। তো সে কারণে সেইভাবে যে ডাটা কিনবো সেটাও কোনো মানে ওরকম হচ্ছিল না। মনে হচ্ছিলো এই হয়তো কারেন্টটা চলে আসবে। তো যাই হোক, কি পরিমাণে পানি হয়েছে, আর আমাদের এইদিকে কি পরিমাণে স্রোত যাচ্ছে। আর এখানে অনেক বাচ্চারাও তো হচ্ছে মাছ ধরছে। এখানে দেখা যাচ্ছে মশারি ফেলে তারপর মাছ ধরছে এই পানির ভিতরে। আর যারা ওই পজিশানে আছে, মানে সামনে যে বাড়িঘর তো দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে তো বেরোনোর কোনো উপায় নেই। হাঁটু পানি, মানে মহিলা মানুষ তো বেরোতেই পারবে না, কোনো রকম বেরোতে গেলে অবস্থা খারাপ। আর আমার যে বাসাটা সেটা অনেকটা উঁচু করে করা, এবং আমাদের যে বাড়ির যে করছিল, মানে কলম করছিল, সে কলমের যে মাটিটা হয়েছিল অনেকটাই মাটি উঠেছিল। তো যত মাটি উঠেছিল আমি তো আমার সেই মাটিগুলা রুমের ভিতরে নেয়নি, সেগুলো সব আমি রাস্তায় দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আমার রাস্তাটা না ওই জায়গা থেকেও অনেকটা উঁচু। আমি আমার নিজের রাস্তাটা নিজে তৈরি করে নিয়েছিলাম। তো সে কারণে আমার বাসার সামনে তো দেখতেই পেয়েছিলেন ভিডিও শুরুতেই যে আমার বাসার সামনে পানিটা জমেনি। আর এখান থেকে বেশ কয়েক হাত দূর, দুইটা থেকে তিনটা বাড়ি অবধি আমার মাটিটা ফেলানো হয়েছিল। তো যাই হোক, রুমের ভিতরে এসে এবার রান্নাঘরে আসছিলাম একটু রান্না করার জন্য। তো এসে দেখি পুরো রান্নাঘরটা পুরো ছিঁচে ভিজে গেছে, এদিকে চুলাটাও ভিজে গেছে। তো চুলাটা দেখে খুবই খারাপ লাগছিল, যে আমার যদি একটু মনে থাকতো যে এইভাবে বৃষ্টি হচ্ছে চুলাটা ভিজে যেতে পারে ছিঁচে, তাহলে ওর উপরে একটা টিন দিয়ে যেতাম। আর মাটির চুলায় তো রান্না করতেই হবে, যেহেতু কারেন্টও নাই যে আমার চুলা ভিজে কারেন্টে রানবো। আর আমার তো গ্যাস নাই, সেটা তো অনেকেই জানেন। তো বন্যার পানির অবস্থায় মানে এত খারাপ, আমার এতটুকুতেই এতটুকু খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে। আর যারা বন্যার পানিতে 2-3 তলা বাড়ি সব ডুবে আছে, ফেনী জেলায়, তারপরে কুমিল্লা, নোয়াখালী, এগুলো যেখানে ডুবে গেছে, তো তাদের কী অবস্থা হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন যাচ্ছে। চুলাটা ধরানোর চেষ্টা করছি, আর চুলাটা একটু ভিজা আছে, সে কারণে দেখা যাচ্ছে চুলাটা ধরানো সম্ভব হচ্ছে না। অনেক কষ্ট করে ধরাতে হচ্ছে। কমসে কম আমার চুলাটা ধরাতে 1 ঘন্টা সময় লাগছে। আর ওই যে সিঁচে পানি এসে ভিতরটা তো ভিজে গেছে, তারপরেও কাঠখড়িগুলো একটু নরম হয়ে আছে। তো এর ভিতরে অনেকটা পলিথিন দিয়েছি, পলিথিন দিয়ে তারপর চুলাটা ধরানোর চেষ্টা করছি। রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণে ঘুমটাও কিন্তু দারুণ হয়েছে।
আর তাছাড়াও মেয়েটার স্কুল বন্ধ, ছেলের স্কুল বন্ধ, ওর আব্বুরও অফিসটা বন্ধ আছে। তো সেই কারণে দেখা যাচ্ছে একটু ইচ্ছা করেই শুয়েছিলাম, ঘুম থেকে ওঠেনি। তো সকালে উঠেই যে দেখলাম কারেন্টটা নেই। সারা রাত কিন্তু কারেন্ট ছিল, কারেন্ট একবারও যায়নি। বৃষ্টির মধ্যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু মানে একটা মিনিটের জন্যও কারেন্ট যায়নি। কিন্তু সকালে উঠেই দেখি কারেন্টটা নাই। তো কী আর করা, সকালে ভেবেছিলাম আলু ভর্তা ভাত দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে তো একটু লেট হয়েছে, সেই কারণে ভাবলাম কী আর করা, তাড়াতাড়ি করে একটু নুডলস করে দিই। তো নুডলসটা খেয়ে সবাই একটু নাস্তাও হয়ে যাবে, আবার পেটটাও একটু কিন্তু ভারী ভারী থেকে যাবে। তো এই কারণে নুডলসটা নামিয়ে এই যে চালের জন্য পানি দিয়ে দিলাম হাঁড়িতে। এখন চালটা ধুয়ে এনে তারপর হাঁড়িতে দিয়ে দেব। আর আজ আমার এই ছোট্ট ডাইনিং টেবিলে সবাই মিলে বসে খেয়েছে। মানে আজকে সবাই বাসায় আছে, সে কারণে সবাই বসে এই ছোট্ট ডাইনিং টেবিলেই খেয়ে নিল। আমি এখনও খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, আমার মেয়েও খেয়েছে। মেয়েটা আবার খেতে বসেছে এবং ছেলেটা ঘুম থেকে উঠে খেতে বসেছে। তো এইদিকে আজকে রান্না করব পালং শাক দিয়ে পাকসে মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। আর রান্না করব উস্তে দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে একটু ঝোল করব। উস্তে দিয়ে পাঙাশ মাছটা রান্না করলে উস্তের তেতো ভাবটা চলে যায়। আর আমার বাসায় সবাই খুব পাঙাশ মাছটা খেতে পছন্দ করে। তো এই তো দেখুন, আমি পালং শাকে কিন্তু কোনো রকম কোনো মশলাই অ্যাড করি না। আমার কাছে মনে হয় শাক জিনিসটা একটু শাকের মতোই রান্না হবে, কোনো মশলাপাতি দেয় না। অনেকে একটু জিরা বাটা সরিষা বাটা দেয়, কিন্তু আপনারা একটু মানে শুধু একটু ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন। একটু পাঁচফোড়ন হোক কিংবা একটু কালো জিরা ফোড়ন হোক অথবা একটু জিরা ফোড়ন হোক দিয়ে একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ঝাল কুচিয়ে একটু কয়েক কোয়া রসুন দিয়ে একবারে ফোড়ন দিয়ে তারপরে একটু পালং শাকটা দিয়ে দেখবেন। এটা খেতে যে কি পরিমাণে টেস্ট লাগে, এই যে সারা সপ্তাহ ধরে যে মশলাপাতি খাওয়া হয় তার থেকেও যদি এরকম সিম্পল রান্না করা হয় মাঝে মধ্যেও, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার কাছে তো ভালো লাগে এবং আমার পরিবারের সবাই, মানে শুধুমাত্র আমার আমরা যে 4-5 জন পছন্দ করি সেটা নয়, আমার বংশের আমার পরিবারের সবাই আমার এই হাতের শাক রান্নাটা খুবই পছন্দ করে। বলে যে তুমি এত সিম্পলভাবে এত সুন্দর টেস্টটা মানে দারুণ আসে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন যে কেমনটা লাগে। আজকে মিষ্টি কুমড়ার ফুলটা রান্নার রেসিপিটা শেয়ার করবো, অন্যদিন তো শেয়ার করা হয় না। তো এখানে দেখুন আমি মিষ্টি কুমড়া ফুল নিয়েছি আর তার সাথে নিয়েছি এটার ভিতরে একটা ডিম ফেটে দিয়েছি আর চালের গুঁড়া মিক্সড করেছি। ডিম এবং চালের গুঁড়া মিক্সড করে দিলে ডিমটাতে ফুলবে আর চালের গুঁড়াটা মচমচে করবে এবং এটা খেতে তো দুর্দান্ত লাগে। আর এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার। এটা যদি আমি ওনাকে প্রতিদিন ভেজে দিতে পারি তাহলে তো ওনার এতটাই খুশি হয় উনি যে সে বলার মতো না। এই দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু ফুলেছে দারুণ এবং টেস্টটাও দারুণ হয়েছে। আর হ্যাঁ, এর ভিতর যদি একটু মশলা দিতে পারেন, ম্যাগি মশলা অথবা চাট মশলা, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর যারা ডিম খান না, নিরামিষ, তারা কিন্তু যে কোনো বেসন দিয়ে এটা তৈরি করতে পারেন। তাছাড়াও শুধু চালের গুঁড়া দিয়ে এটাও ভাজা যায়। তো যে যেমন পছন্দ করে, আমার হাজব্যান্ড একটু ডিম দিয়ে খেতে পছন্দ করে, তো ভাবলাম বাসায় ডিম রয়েছে একটু ডিম দিয়েই করে দিই। তো এই তো রান্না করতে করতে আমার শাশুড়ি আসছে, তো উনি আবার অনেক তরকারি নিয়ে আসছে। তো দেখছি, তো ওগুলো যে ক্যামেরা করব সেটা তো সময় হলো না, তার কারণ আমি তো রান্না করছি আর এগুলো পুড়ে যাবে। তো আমি আমার ছেলেকে বললাম যে আব্বু তুমি তোমার দাদু আসছে, গেটটা খুলে দিয়ে আসো, আর আমি এদিকে রান্না করছি। তো কি দারুণ হয়েছে না, ফুলেছে কিন্তু অনেক সুন্দর। তো আর একবার দিয়ে দেবো, দিয়ে তারপর এইটাই লাস্ট রান্না, আর কোনো রান্না করব না। তবে শাশুড়ি বলছে রান্না করতে আরও কয়েক ভাগে। তো ওখানে আমি চুলার পরে শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, সজনের শাক। তো সজনের শাক কুটে বেছে গুছিয়ে এনেছে। এখন যদি আমি রান্না করে না দিই তাহলে আবার কেমনটা দেখাই। তো সে কারণে আমি আমার কষ্ট হলেও আমি ওইটা রান্না করতে বসলাম আবার।
তো ওইটা রান্না করার পর ঘরে এসেছি। ঘরে এসে এই যে সকাল থেকে যত দৌড়ঝাঁপ যত রকমের এলোমেলো চলেছে ঘরের উপর দিয়ে, সেগুলো আগে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে এটা মুছবো। আর এই যে রান্না করেছি, রান্নাঘরটাও একটু ঝাড়ু দেওয়া লাগবে, কারণ এখনও পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি। আর বাসার ভিতর তো বেশ মেহমান আসছে, খালা শাশুড়ি আসছে, শাশুড়ি আসছে। তো সেই কারণে ওনাদের তো একটু ঠিক টাইমে খেতেও দেওয়ারও ব্যাপার আছে। তো খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। এর ভিতরে আজকের ভিডিওটা তো কেমন যাবে সেটাও বুঝতে পারছি না, যেহেতু সারাদিন কারেন্ট নাই। মানে কারেন্টের কারণে তো হচ্ছে ভিডিওটা যাবে না, সেটাই ভাবছি। আর উপরে যখন রান্না করি তখন না সিঁড়ির উপরটা অনেকটা ময়লা হয়ে যায়। আর আমার এই সিঁড়ির উপরটা কেন জানি একটু ফাঁকাই করতে পারলাম না। আমি যতই ফাঁকা করি না কেন, কেউ না কেউ এসে সেটার উপরে একটা না একটা জিনিস রেখেই যাবে। আসলে ঘরটা তো সবার, বাড়িটাও সবার, আমার তো আর একার নয়। তবে একা হাতে কাজ করতে গেলে অনেকটা কষ্ট এবং অনেক পরিশ্রম হয়ে যায়। তো একটা মহিলা যেমন একা হাতে পুরো ঘর সংসার সব কিছু সামলাতে পারে, 10টা পুরুষ হয়তো সেগুলো পারে না। আবার একটা পুরুষ যত মানে যেমনটা তার পুরো পরিবারের দেখাশোনা করতে পারে, যে তার ইনকাম দিয়ে করার চেষ্টা করে, সে নিজে যতটা স্যাক্রিফাইস করে, তো এমনটা হয়তো আর একটা মহিলাও করতে পারে না। তো আমরা যতই বলি যে আমরা সমান অধিকার সমান অধিকার, কিন্তু কিছু না কিছু ফারাক তো থেকেই যায়। পুরো ঘর ঝাড়ঝুড় দিয়ে একদম সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি। এখনই সবাইকে খেতে দিতে হবে। তো আমার মেয়েটা আবার ওই ছোট্ট একটা মাছ ধরে নিয়ে এসেছে সামনে থেকে। তো ওই কারণে ওই মাছটা নিয়ে এসে ওর পরেই রেখে দিয়েছে। তো আমি সে মাছটা আবার সেখানেই রেখে দিলাম, নয়তো ছোট মানুষ কান্নাকাটি করবে। তো কি আর করা, ছোটদের অনেক আবদার মানতে হয়। আর ওরা তো এখনই তো ওদের শৈশবটা, যত খেলবে তত ওদের মেধা বাড়বে। ঘরদোর হাজার মুছলেও বাসায় যদি লোকজন থাকে তাহলে কিন্তু একটু বেশি নোংরা হয়। তো এই দেখুন, এইদিকে কিন্তু রুমের ভিতর অনেক লোকজন বসে আছে, তবুও রুমটা একটু ভালো করে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বলছি আমি বেডটা ঝেড়ে দিই, তারপর আপনারা উঠে বসুন। তো ওনাদের একটু সাইড করে তারপর বেডটা আগে একটু ঝেড়ে দিয়ে নিলাম। আর আমার রান্না করার পরে রুমে এসে একটু অগোছালো দেখলে না ভীষণ আমার খুব খারাপ লাগে, ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায়। মনে হয় আগে কখন গোছাবো, কখন একটু ধীর ঠান্ডা হয়ে বসতে পারবো। তো সে কারণে ওই রুমটা তো গুছিয়ে এসেছি, এবার এই রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি। এই রুমটাতে আমার শাশুড়িরা বসেছিল, তো এখানে একটু অনেকটা দলা হয়ে গেছে, সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আর বাসায় একটু লোকজন আসলে ময়লা তো একটু হয়ই। তো আমি টুকটাক যতটুকু পারি ততটুকু গোছানোর চেষ্টা করি, আর যখন পারি না তখন সত্য বলতে গোছাই না। আসলে সবসময় যে ডিপ অ্যান্ড ক্লিন থাকি সেটা কিন্তু নয়, যতটুকু করা সম্ভব ততটুকু করি, কিন্তু এর বাড়তি যে কোনো কিছু করতেই হবে সেটা নয়। মানে যতক্ষণ আমার শরীর চলবে ততক্ষণ আমি করেই যাব। আর যখন দেখি আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে তখন আর করতে পারি না। তো সমস্ত কাজকর্ম করে গুছিয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আবার গিয়েছিলাম মুরগিকে খেতে দিতে। তো মুরগিকে 24টা মুরগি, তাদের খেতে দিয়ে পানি দিয়ে অনেকটাই তো লেট হয়ে যায়। তো সব কাজকর্ম করে গুছিয়ে উঠতে না অনেকটা টাইম লেগে গেছিলো। ওই 5:30টার মতো বেজে গেছিলো। তারপরে এমনিতেই শরীরটা খুব খারাপ, তো অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম। তারপর শুয়ে উঠেছিলাম, উঠে ঘুম থেকে উঠে একটু ছাদে গেছিলাম। তো ওখানে ছাদে যে বৌদি আছে, তো ওনার সাথে বেশ মানে একটু 20 থেকে 30 মিনিট মতো ওখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছিলাম। তারপর আবার নিচে আসলাম কাপড় নিয়ে। এসে দেখলাম যে একটু নামাজ পড়ে তারপরে সবার জন্য নাস্তাটা তৈরি করে দিই। তো এখানে আমি পাউরুটি নিয়ে আসছিল আমার ছেলে, তো ওইটা ডিম দিয়ে একটু ভেজে দিয়েছিলাম, দিয়ে তারপরে সবাইকে খেতে দিলাম, চা তৈরি করলাম।
আর ডিমটা ভাজার সময় না বারবার তেল দিচ্ছিলাম, কেননা একবারে যে তেল দিয়ে চুবাবো তখন দেখা যাচ্ছে পাউরুটিটা একদম নরম হয়ে যাচ্ছে আর তেল পুরোটা চুষে নিচ্ছে। সেই কারণে অল্প অল্প করে তেল ঢালছি আর অল্প অল্প করে ডিম ভাজছি। আমার হাজব্যান্ড আবার মিষ্টি বাদে একটু ঝাল খেতে পছন্দ করে। ওই ডিমের সাথে একটু ঝাল কুচিয়ে দিলাম, পেঁয়াজ না, শুধু একটু ঝাল, গোলমরিচ এগুলো যদি একটু দেওয়া হয় গুঁড়োটা, তাহলে খেতে উনি বলে যে ওটারও বেশি ভালো লাগে। আসলে সবার মুখের টেস্টটা তো একরকম না। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।